পুরোপুরি এই ধরনের অঙ্কের ক্ষেত্রে উপরে যদি এরকম কিউব আকারে থাকে এবং মাঝখানে যোগ থাকলে আমরা যোগ করে দেবো, আর যদি বিয়োগ চিহ্ন থাকে মাঝখানে তাহলে আমরা বিয়োগ করে দেবো। যেমন এখানে 8.73 দেখো 3 বার গুণ আকারে আছে, মানে কিউব আকারে আছে। আর এদিকে দেখো 4.27 এটাও কিন্তু 3 বার গুণ আকারে আছে, মানে কিউব আকারে আছে। তাহলে মাঝখানে যোগ থাকলে আমি বলেছি যোগ করে দেবো, আর যদি মাঝখানে এখানে বিয়োগ চিহ্ন থাকতো তো বিয়োগ করতাম। তো যাই হোক, আমার এখানে যোগ চিহ্ন আছে তাই আমি যোগ করবো। যোগ করলে 13.00। এবার দশমিকের পর শূন্য থাকলে সেই শূন্য কেটে যায়, তাই 13 হবে সঠিক উত্তর। অপশন সি 13 সঠিক উত্তর। কোশ্চেনটি তোমরা দেখতে পাচ্ছ, 4টি অপশন দেওয়া আছে, কোনটা সঠিক উত্তর আমরা দেখব। তো তোমরা মনে রাখবে, এখানে আমরা যেমন দেখতে পাচ্ছি কোশ্চেনে 522 3 বার গুণ আকারে আছে, আর এখানে 389 3 বার গুণ আকারে আছে, অর্থাৎ এটা কিউব আকারে আছে, এটাও কিউব আকারে আছে। এরকম যদি থাকে তাহলে এদের মাঝখানে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে 522 থেকে 389 আমরা বিয়োগ করব, আর যদি এদের মাঝখানে যোগ থাকে তাহলে আমরা যোগ করে দেবো। তো যেহেতু বিয়োগ আছে তাই আমরা 522 থেকে আমরা 389 বিয়োগ করে দেবো। বিয়োগ করে দিলে হবে 133। ঠিক আছে, এটা হলো নিচের পার্টটা 133, আর ওপরটা হয়ে যাবে 1। ঠিক আছে, তো বেশিরভাগ ক্ষেত্রে কোশ্চেনে এই পার্টটা ওপরে থাকে আর ওপরের পার্টটা নিচে থাকে। এই পার্টটা যদি ওপরে থাকে তাহলে 133 আমাদের সঠিক উত্তর হতো। তো যাই হোক, এই 1/133 আমাদের সঠিক উত্তর, যেটা রয়েছে অপশনটিতে, অপশনটি কারেক্ট অ্যান্সার। এবার বিষয় হচ্ছে কেন আমি এরকমটা করলাম, দেখো তোমরা দেখো এখানে সংখ্যা বলতে 522 আছে আর 389 আছে। তো 522কে আমি এ ধরে নিয়েছি আর 389কে আমি বি ধরে নিয়েছি। তাহলে ওপরে আমার এ গুণ এ মানে এ স্কোয়ার, প্লাস এর সাথে বি গুণ করলে এ বি, প্লাস বিবি গুণ করলে বি স্কোয়ার, এটা ওপরে হলো। নিচে এ গুণ এ মানে এ কিউব, মাইনাস এখানে বি গুণ বি মানে বি কিউব হচ্ছে। এবার এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা আমরা জানি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আর উপরে তো এটা এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার যেরকম আছে লিখেছি। তাহলে দেখো উপর নিচে এটা কেটে গেল, উপরে পুরোপুরি কেটে গেল, মানে 1 বাই এ মাইনাস বি। এবার এ মানে তো 522 আর বি মানে 389, বিয়োগ করলে 133, 1/133 অপশনটি কারেক্ট অ্যান্সার। কোশ্চেনটি তোমরা দেখতে পাচ্ছ, 4টি অপশন দেওয়া আছে, কোনটা সঠিক উত্তর আমরা দেখব। তো পুরোপুরি এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রত্যেক ক্ষেত্রে এখানে 20 করে আছে, এবং এই 20 কত কত গুণ করলে হয় সেটা আমরা দেখব। আমরা জানি 20 হয় 1 গুণ 20 মানে 20 1 কে 20। এছাড়াও আমরা জানি 2 গুণ 10 মানে 10 দুগুণে 20। এছাড়াও আমরা জানি 4 গুণ 5 মানে হচ্ছে 5 4 20, বা 4 5 20 গুণ করলে, তাই তো। এবার মনে রাখবে তোমরা, যাদের মধ্যে গ্যাপ কম সেইটাকে আমরা নেব। দেখো 20 আর 1 মধ্যে গ্যাপ হচ্ছে 19, 10 আর 2 মধ্যে গ্যাপ হচ্ছে 8, 5 আর 4 মধ্যে গ্যাপ হচ্ছে 1। যেটার গ্যাপ সব থেকে কম সেটাকে নেব, অর্থাৎ এইটাকে আমরা নেব, যেহেতু এদের মধ্যে গ্যাপ সব থেকে কম। 5 থেকে 4 বিয়োগ করলে 1। এইবার মনে রাখবে, কোশ্চেনে পুরোপুরি এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে সব যদি প্লাস চিহ্ন দিয়ে থাকে তাহলে আমরা বড় সংখ্যাটাকে সঠিক উত্তর বলে মেনে নেব। যেমন 5 হয়ে যাবে এই কোশ্চেনটার সঠিক উত্তর, অপশন পি হয়ে যাবে সঠিক উত্তর। আর যদি কোশ্চেনে এখানটা ধরো মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, সব ক্ষেত্রে যদি মাইনাস দিয়ে থাকে তাহলে ছোট সংখ্যাটা অর্থাৎ 4 হয়ে যেত সঠিক উত্তর, সেক্ষেত্রে অপশন এ হয়ে যেত কারেক্ট অ্যান্সার। কোশ্চেনটি তোমরা দেখতে পাচ্ছ, 4টি অপশন দেওয়া আছে, কোনটা সঠিক উত্তর আমরা দেখব। তো এই টাইপের অঙ্ক খুব কম সময় করতে হলে এই যে দেখতে পাচ্ছ 99 আছে, এই 99কে আমি লিখব। আর এখানে প্রথমে যে 999 আছে এর জন্য আমরা 3টে শূন্য লিখব। এটার থেকে আমরা বিয়োগ করব, এই যে উপরে আছে 88, নিচে আছে 99, 99 থেকে 88 যে গ্যাপ, এই 99 থেকে 88 আমরা বিয়োগ করব। বিয়োগ করলে কত হচ্ছে, 99 থেকে 88 বিয়োগ করলে 11 হয়। এই 11কে আমরা বিয়োগ করে দেবো, তাহলে আমরা সঠিক উত্তরটি পাবো। বিয়োগ করলে 98,999 হয়। তো এটা আমরা অপশানে দেখতে পাচ্ছি না, তাই অপশান এখানে ভুল আছে। ঠিক আছে, তো এটাই কিন্তু সঠিক উত্তর হবে। অঙ্কটি করার নিয়ম হচ্ছে, এই 999 পূর্ণ 88/99কে আমরা লিখতে পারি 999 প্লাস 88/99। এটা তো আমরা সকলেই জানি, এরকম আমরা লিখতে পারি। তার কারণ হচ্ছে এই পুরোটা মানে যা, মানে 999 পূর্ণ 88/99 মানে যা, 999 প্লাস 88/99 তোমরা করে দেখবে, সেটা মানেও তাই হয়। ঠিক আছে, এর পাশে গুণ 99 যেরকম ছিল আমি লিখে দিলাম। এবার এই 999কে আমরা লিখতে পারি 1000 বিয়োগ 1, কারণ 1000 থেকে 1 বিয়োগ করলে 999 হয়। ঠিক আছে, তারপর প্লাস 88/99 যেরকম আছে লিখে দিলাম, তারপর পাশে গুণ 99 যেরকম আছে লিখে দিলাম। ঠিক আছে, এবার ব্র্যাকেট যখন খুলবো, এই 1000-এর সঙ্গে 99 গুণ হবে। 1000-এর সঙ্গে 99 গুণ করলে কত হবে, 99,000 বিয়োগ 1-এর সাথেও 99 গুণ হবে। 1-এর সাথে 99 গুণ করলে 99 1 99, প্লাস 88/99 সাথে 99 গুণ হবে। সেক্ষেত্রে 99 কেটে গিয়ে শুধু থাকবে কত, 88। এরপর এই 99,000 যেরকম আছে লিখে দিলাম। এখানে মাইনাস 99 আছে, এখানে প্লাস 88 আছে, তো মাইনাসে প্লাসে মাইনাস, তাই 99 থেকে 88 আমরা বিয়োগ করবো। বিয়োগ করলে কত হবে, 11 হবে। তো বড় সংখ্যার চিহ্ন মাইনাস, এই কারণে মাইনাস দিয়েছি। 99,000 থেকে যদি আমি 11 বিয়োগ করি, 98,999, যেটা আমরা অপশানে দেখতে পাচ্ছিলাম না, তাই অপশান এখানে ভুল আছে।
কোশ্চেন নম্বর 49 যে অঙ্কটি আছে, একটি নৌকা স্রোতের অনুকূলে 6 মিনিটে 1 কিলোমিটার যায় এবং স্রোতের প্রতিকূলে 1 ঘন্টায় 6 কিলোমিটার যায়, তাহলে স্রোতের গতিবেগ কত? 4টি অপশন দেওয়া আছে, কোনটা সঠিক উত্তর আমরা দেখব। কোশ্চেনে আমাদের স্রোতের গতিবেগ কত বের করতে হবে। তো স্রোতের গতিবেগ বের করার ফর্মুলা হচ্ছে অনুকূলে গতিবেগ বিয়োগ প্রতিকূলে গতিবেগ বাই 2। কোশ্চেনে প্রতিকূলে বেগটা 1 ঘন্টায় বলে দিয়েছে 6 কিলোমিটার, তাই প্রতিকূলে বেগের জায়গায় আমি 6 কিলোমিটার লিখে দিলাম। সামনে কি আছে? বিয়োগ আছে। অনুকূলে বেগটা আমাকে 1 ঘন্টায় কত কিলোমিটার সেটা বলে দেয়নি, বলেছে 6 মিনিটে 1 কিলোমিটার যাচ্ছে। তো এটা আমাকে অনুকূলে 1 ঘন্টায় কত কিলোমিটার যাচ্ছে আগে বের করে নিতে হবে। বের করার পরেই অনুকূলে বেগের জায়গায় আমি মানটা বসাবো, ঠিক আছে? তো এটা তোমরা মনে মনেই বের করতে পারবে। অনুকূলে 6 মিনিটে যাচ্ছে 1 কিলোমিটার, আমরা জানি 60 মিনিটে 1 ঘন্টা, মানে 1 ঘন্টা কত মিনিটে? 60 মিনিট হয়। তো 6 মিনিটে যদি 1 কিলোমিটার যায় তাহলে 60 মিনিটে যাবে 10 কিলোমিটার, ঠিক আছে? অর্থাৎ 60 মিনিট মানে 1 ঘন্টা, 1 ঘন্টায় 10 কিলোমিটার যাচ্ছে। অনুকূলে বেগের জায়গায় আমি কত লিখবো? 10 লিখবো। তাহলে 10 থেকে 6 বিয়োগ করলে 4 বাই 2, 4কে 2 দিয়ে ভাগ করলে 2, তাহলে স্রোতের গতিবেগ 2 কিলোমিটার পার ঘন্টা। যেটা রয়েছে অপশন সিতে, তো অপশন সি 2 হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নম্বর 52 যে অঙ্কটি আছে, কত টাকার 60% 90 টাকার 83.1/3%-এর সমান? 4টি অপশন দেওয়া আছে, কোনটা সঠিক উত্তর আমরা দেখব। এখানে বলেছে কত টাকার, আমি ধরে নিলাম এক্স টাকার, তো এক্স লিখলাম, র বা এর থাকলে গুণ হয়, গুণ দিলাম, 60% মানে 60/100। এটা বলেছে সমান, তাই সমান চিহ্ন দিচ্ছি। কার সমান বলেছে? 90 টাকার 83.1/3%-এর। তো 90 টাকার, তাই 90 লিখেছি, র বা এর থাকলে গুণ হয়, গুণ দিলাম। এবার এখানে 83 গুণ করলে 249, তার সঙ্গে ওপর 1 যোগ মানে 250, আর পার্সেন্টের জন্য নিচে এখানে 100 আসবে, ঠিক আছে? তো এটা আমরা কাটাকুটি করব, মাঝখানে সমান থাকে আমরা নিচ নিচ কাটতে পারি, সেই হিসেবে 100 আমি কেটে দিলাম। আচ্ছা, 3 দিয়ে 90কে কাটলে 30 হয়, যেহেতু 3 3 90। 30 দিয়ে 60কে কাটলে 2 হয়, যেহেতু 30 2 60। 2 দিয়ে 250কে কাটলে 125। তাহলে x সমান 125। তো কত টাকার? তাহলে 125 টাকার। তো 125 হয়ে যাবে সঠিক উত্তর। এই 125 আছে অপশন সিতে, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3 এবং তাদের বর্গের সমষ্টি 117 হলে সংখ্যা দুটি কত? তো এই ধরনের অঙ্ক অপশন টেস্ট করে করলে আমরা তাড়াতাড়ি করতে পারবো, ঠিক আছে? তো কোশ্চেনে প্রথমে বলেছে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3। তো অপশন টেস্ট করে করলে অপশন এতে আছে 12,15। তো 15 থেকে 12 বিয়োগ করলে 3, অন্তর মানে বিয়োগ, ঠিক আছে? তো দুটো সংখ্যার বিয়োগফল হচ্ছে 3। তো 15 থেকে 12 বিয়োগ করলে 3 হচ্ছে অপশন এ হতে পারে প্রথম লাইন অনুযায়ী। এবং তারপরে বলেছে তাদের বর্গের সমষ্টি 117। বর্গের সমষ্টি মানে আমরা 12 স্কোয়ার করবো এবং 15 স্কোয়ারও করবো। 12 স্কোয়ার যদি করি, বর্গ মানে স্কোয়ার, ঠিক আছে? তো 12 স্কোয়ার করলে 12 12 গুণ করলে 144, আর 15 স্কোয়ার মানে 15 গুণ করলে 256, 225। তো যোগ করলে অনেক বেশি হয়ে যাবে। তাছাড়া 12 স্কোয়ার মানে তো 144, 117 থেকে বেশি হয়ে যাচ্ছে। তো কোনোভাবেই অপশন এ হবে না। আমরা এবার চলে যাবো অপশন বিতে। অপশন বিতে আছে 9 আর 6। তো 9 স্কোয়ার করলে 9 স্কোয়ার মানে 9 9 গুণ করলে 81, আর 6 স্কোয়ার মানে 6 6 গুণ করলে 36। যোগ করলে সমষ্টি মানে যোগ করলে 117 চলে আসছে। কোশ্চেনের সাথে পুরোপুরি মিলছে, অপশন বি সঠিক উত্তর হবে। আমাদের বাকি সি আর ডিতে যাওয়ার দরকার নেই। কিছু টাকা বার্ষিক 5% সরল সুদের হারে কত বছরে 3 গুণ হবে? মনে রাখবে, সরল সুদের অঙ্কের ক্ষেত্রে কোশ্চেনে এরকম দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ এরকম যদি কোনো অঙ্কে থাকে, সেক্ষেত্রে ফর্মুলা অনুযায়ী করলে প্রথমে তোমরা 100 লিখবে, তারপর গুণ দিয়ে যত গুণ বলবে তার থেকে 1 কম লিখবে। যেমন কোশ্চেনে যদি দ্বিগুণ থাকতো তাহলে আমরা 1 লিখতাম। এখানে যেমন কোশ্চেনে 3 গুণ বলেছে, তো 3-এর থেকে 1 কম আমরা 2 লিখবো। 4 গুণ যদি বলতো আমরা 3 লিখতাম, ঠিক আছে? এবার কোশ্চেনে একটাই সংখ্যা থাকবে, যেমন এখানে কত আছে? 5 আছে, এই 5কে আমরা নিচে বসিয়ে দেবো। তো বসিয়ে দিলাম, এবার কাটাকুটি করব। 5 দিয়ে 100কে কাটলে 20 হয়, যেহেতু 5 20 100। এবার 20 সাথে 2 গুণ করলে 40। তো 40 বছরের সঠিক উত্তর হবে। অপশনটি 40 বছর হয়ে যাবে সঠিক উত্তর। তিনটি সংখ্যার মধ্যে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির দ্বিগুণ এবং তৃতীয় সংখ্যাটির 3 গুণ। যদি তিনটি সংখ্যার গড় 44 হয়, তবে বৃহত্তম সংখ্যাটি কত হবে? কোশ্চেনটা ভালো করে খেয়াল করো। এখানে বলেছি দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির দ্বিগুণ, আবার এই দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যাটির 3 গুণ। তো এরকম ক্ষেত্রে দ্বিতীয় সংখ্যাটি যদি আমরা 1 ধরি, তাহলে প্রথম সংখ্যাটাকে হয়ে যাবে, যেহেতু বলেছি দ্বিতীয় সংখ্যাটা প্রথম সংখ্যাটার দ্বিগুণ, দ্বিতীয়টা 1 ধরলে প্রথমটা হয়ে যাবে 1/2। কারণ দেখো 1/2 সাথে যদি আমি 2 গুণ করে দিই, দেখো 2 2 কেটে গেলে দ্বিতীয় সংখ্যাটা 1 পাচ্ছি। তাহলে প্রথম সংখ্যাটার দ্বিগুণ আমরা 1 দ্বিতীয় সংখ্যা পাচ্ছি। আচ্ছা, এইবার দ্বিতীয় সংখ্যাটা এখানে বলেছে তৃতীয় সংখ্যাটার 3 গুণ, মানে দ্বিতীয় সংখ্যাটা 1 ধরলে তৃতীয় সংখ্যাটা এখানে হয়ে যাবে 1/3। চেক করে দেখতে পারো, দেখো তৃতীয় সংখ্যাটা 1/3, এর সাথে 3 গুণ করলে দেখো 3 3 কেটে গেলে 1 চলে আসছে। দ্বিতীয় সংখ্যা 1 আমরা ধরেছি, তো ঠিকঠাক আছে। তো এরকমভাবে ধরবে যখন এরকম কোশ্চেনে বলা থাকবে। আচ্ছা, এইবার এখানে প্রথম সংখ্যাটা ভগ্নাংশে আছে, দ্বিতীয় সংখ্যাটাও ভগ্নাংশে আছে। তো দ্বিতীয় সংখ্যাটা এখানে নিচে কিছু নেই, মানে তোমরা 1 ধরে নিতে পারো।
তাহলে 2, 1 আর 3 লসাগু কত হচ্ছে? 2 3 গুণ করলে 6, তো 6 দিয়ে প্রত্যেককে আলাদা আলাদা করে গুণ করো, তাহলে এটা ভগ্নাংশের অনুপাতে চলে আসবে। তো 1/2 এর সাথে 6 গুণ করবো, 1 সাথেও 6 গুণ করবো, 1/3 এর সাথেও 6 গুণ করবো, ঠিক আছে? তো গুণ করার ফলে এটা দেখো কাটাকুটি করলে এখানে 2 3 6 হয়ে যাচ্ছে, কেটে গেল। এটা দেখো এটা 6 1 6 হয়ে যাচ্ছে, আর এটা 3 2 6 হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে এটা থাকছে তোমার 3:, এটা তো 6 1 6, নিচে কিছু নেই মানে দরকার নেই 1, তো 6 থাকছে শুধু, আর এটা 2 1 2 থাকছে। ওকে, তাহলে যেটা আমি ভগ্নাংশের অনুপাতে নিয়ে এসেছিলাম সেটাকে পূর্ণ সংখ্যার অনুপাতে আনলাম। এবার তোমরা চেক করে দেখতে পারো। দেখো কোশ্চেনে প্রথমে বলেছিল 3টি সংখ্যার মধ্যে দ্বিতীয় সংখ্যাটি প্রথমটির দ্বিগুণ। তো দ্বিতীয় সংখ্যাটা কত আছে? 6, প্রথমটা 3, 3-এর সাথে দেখো 2 গুণ করে দেখো 6 আসছে, ঠিকঠাক আছে। আবার এই দ্বিতীয় সংখ্যাটা তৃতীয়টির 3 গুণ বলেছে, তো দ্বিতীয় সংখ্যা 6, তৃতীয় সংখ্যা 2, 2-এর সাথে 3 গুণ করো, দেখো 3 গুণ করলে 2 3 6 আসছে, তো ঠিকঠাক আছে। আচ্ছা, এইবার এটা তো প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যার অনুপাতে আমরা দেখতে পাচ্ছি 3:6:2 আছে। তো প্রথম সংখ্যাটা অনুপাতে 3 থেকে আমি ধরে নিলাম 3x, দ্বিতীয় সংখ্যাটা অনুপাতে 6 থেকে আমি ধরে নিলাম 6x, তৃতীয় সংখ্যাটা অনুপাতে 2 থেকে আমি ধরে নিলাম 2x, ঠিক আছে? আচ্ছা, এইবার কোশ্চেনে 3টি সংখ্যার গড় বলেছে 44। তো আমরা যদি এইভাবে গড় দেখি 3টি সংখ্যার গড় কত হবে? 3x 6x আর 2x যোগ করব, যোগ করলে কত? 3-এর সাথে 6 যোগ করলে 9, 9-এর সাথে 2 যোগ করলে 11, 11x হচ্ছে। গড় বার করতে গেলে যেহেতু 3টে সংখ্যা আছে 3 দিয়ে ভাগ করব, তাহলে হয়ে যাবে গড়, তাই তো? 11x/3 হয়ে যাচ্ছে গড়, যেটা সঠিকভাবে কোশ্চেনে 3টি সংখ্যার গড় বলেছে 44, তাই সমান দিয়ে আমরা 44 লিখতে পারি। মাঝখানে সমান থাকে, উপর উপর আমরা কাটতে পারবো, মানে 11 4 44। তাহলে এই x সমান 3-এর সাথে 4 কোনাকুনি গুণ হবে, 3 4 গুণ করলে হচ্ছে 12। কোশ্চেনে জিজ্ঞেস করেছে বৃহত্তম সংখ্যাটি কত? তো 3x 6x এবং 2x এর মধ্যে বৃহত্তম সংখ্যাটি 6x হচ্ছে। তো 6x এর x এর মান আমরা জেনে গেছি, কত জেনে গেছি? x এর মান 12 জেনে গেছি। তো x এর জায়গায় 12 বসিয়ে দিলে 6 12 গুণ করলে 72। তাহলে বৃহত্তম সংখ্যাটি 72, অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তোমরা কমেন্ট করে জানাবে ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে। একটি পরীক্ষায় ইংরেজিতে 55%, অঙ্কে 65% এবং দুটিতে অর্থাৎ উভয় বিষয়ে 24% পরীক্ষার্থী ফেল করেছে। দুটি বিষয় অর্থাৎ উভয় বিষয়ে পাসের হার কত? পুরোপুরি এই ধরনের কোশ্চেন পরীক্ষা আসলে দেখো এখানে সব ফেল দিয়ে আছে, আর আমাদের কোশ্চেনে দুটি বিষয় অর্থাৎ উভয় বিষয় পাসের হার জিজ্ঞেস করেছে। তো এরকম ক্ষেত্রে ফর্মুলা অনুযায়ী করলে এই যে কোশ্চেনের দুটো সাবজেক্ট, এখানে ইংরেজিতে 55 এটা লিখবে, আর অঙ্কে এই যে 65 এটা যোগ করবে, এবং দিয়ে এই যে দুটিতে অর্থাৎ উভয় বিষয় যে ফেল করেছে এটা মাইনাস করতে, উভয় বিষয় যেটা বলবে সেটা মাইনাস করবে। তাই মাইনাস দিয়ে এই যে উভয় বিষয় 24 এটা আমরা মাইনাস করে দিলাম। এবার দুটি বিষয় অর্থাৎ উভয় বিষয়ে পাসের হার যদি আমাদের জিজ্ঞেস করে, তাহলে 100 থেকে বিয়োগ করলে আমাদের সঠিক উত্তরটা কী হবে আমরা পেয়ে যাব, ঠিক আছে? তো এখানে 55-এর সাথে 65 যোগ করলে 120, 120 থেকে 24 বিয়োগ করলে 96 হচ্ছে। তাহলে এই 100 থেকে 96 বিয়োগ করলে 4, তো 4% উভয় বিষয় পাসের হার। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। 2 অঙ্কের কোনো সংখ্যা অঙ্ক দুটির স্থান পরিবর্তন করলে যে সংখ্যা হয় তাদের অন্তর 27। যদি ওই সংখ্যার অঙ্ক দুটির যোগফল 7 হয়, তবে আসল সংখ্যাটি অর্থাৎ প্রকৃত সংখ্যাটি কত? তো অপশন টেস্ট করে আমরা করব। অপশানে দেখতে পাচ্ছি 4টি অপশানেই 2 অঙ্কের সংখ্যায় দিয়েছে, 52, 25, 43, 35, সবকটাই 2 অঙ্কের সংখ্যা, দুটো ডিজিটের সংখ্যা। এবার কোশ্চেন এখানে যেটা বলেছে সেটা হচ্ছে 2 অঙ্কের একটা সংখ্যা, মানে অপশান এই ধরে আমি প্রথমে করছি, 52 আছে। এই 52টা যদি স্থান পরিবর্তন করে, মানে এটা তো একক, এটা হচ্ছে দশক, তো স্থান পরিবর্তন করে মানে 2টা আসবে দশকের ঘরে, 5টা আসবে এককের ঘরে। তাহলে দেখো 52 ছিল, হয়ে গেল 25, স্থান পরিবর্তন করার ফলে 25 হচ্ছে। এবার এদের অন্তর হবে 27, অন্তর মানে বিয়োগ করলে যেন 27 আসে, যদি 27 চলে আসে তাহলে বুঝবো অপশানে সঠিক উত্তর, নাহলে অন্য অপশানে যাবো। তো 52 থেকে 25 বিয়োগ করে আমি দেখলাম 27 চলে আসছে, কোশ্চেনের সাথে পুরোপুরি মিলছে। তাছাড়া আরও শিওর হওয়ার জন্য তোমরা কি বলেছে দেখো, যদি ওই সংখ্যার অঙ্ক দুটি যোগফল 7 হয়, অর্থাৎ 5 আর 2 যোগ করলে 7 হচ্ছে, তাই অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর, আমাদের অন্য অপশানে যাওয়ার আর দরকার নেই। 8 জন ব্যক্তির গড় বয়স 2 বছর বৃদ্ধি পায় যখন 24 বছর বয়সের এক ব্যক্তির পরিবর্তে অপর এক ব্যক্তি যোগদান করে। নতুন ব্যক্তির বয়স কত বছর? আচ্ছা, গড়ে কোশ্চেনে প্রথমে বলেছে গড়ে 8 জন ব্যক্তির প্রত্যেকের বয়স 2 বছর করে বাড়ছে, মানে কত বাড়ছে? 8 দুগুণে টোটাল 16 বছর বাড়ছে। এই 16 বছর কেন বাড়ছে? এই যে 24 বছর বয়সের এক ব্যক্তি, এর পরিবর্তে আরেক ব্যক্তি যোগদান করছে, তার মানে 24 বছর বয়সের সেই ব্যক্তির থেকে এই 16 বছর বেশি হচ্ছে নতুন ব্যক্তির বয়স। মানে এই 24-এর সঙ্গে ওই যে 16 বছর বাড়লো, 8 দুগুণে 16, এটা যোগ করলে হয়ে যাবে নতুন ব্যক্তির বয়স। তো যোগ করলে কত হচ্ছে? 40 বছর। তাহলে অপশন বি 40 বছর হয়ে যাবে নতুন ব্যক্তির বয়স। প্রথম 51টি স্বাভাবিক সংখ্যার গড় 26 হলে প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার গড় কত? তো এখানে প্রথম লাইন থেকে কিছু করার আমাদের দরকার নেই, আমরা একটা ফর্মুলা জানি যে প্রথম এনটি স্বাভাবিক সংখ্যার গড় বের করার ফর্মুলা হচ্ছে n+1/2, ঠিক আছে? তো এখানে n মানে 50, তার মানে n এর জায়গায় 50 লিখবো, 50 + 1/2,
তো 50 সাথে 1 যোগ করলে 51/2, 51কে 2 দিয়ে ভাগ করলে অথবা 51-এর অর্ধেক করলে 25.5। তো এটাই হয়ে যাবে সঠিক উত্তর, অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে প্রথম লাইনটা থেকে আমাদের কোনো দরকার নেই কিছু করার, তবুও প্রথম লাইনটা তোমরা মেলাতে পারো। দেখো প্রথম লাইনটা কি বলেছিল, প্রথম 51টি স্বাভাবিক সংখ্যার গড় কত। তো আমি কি বলেছি, প্রথম nটি স্বাভাবিক সংখ্যার গড় বের করার ফর্মুলা n+1/2। এক্ষেত্রে n মানে 51, তার মানে n+1/2 মানে 51+1/2, 51+1/2 মানে 52/2, মানে কত হচ্ছে 26। দেখো প্রথম লাইনে 26 বলেছিল, তো 26ই হচ্ছে। ঠিক আছে, 6টি সংখ্যার গড় 16, প্রতিটির সাথে 3 যোগ করা হলে নতুন সংখ্যাগুলির গড় কত হবে। তো কোশ্চেন অনুযায়ী প্রথমে বলেছে গড়ে 6টি সংখ্যার প্রতিটি 16 করে হচ্ছে, প্রতিটির সাথে 3 যোগ করা হলে নতুন সংখ্যাগুলির, আবার যেহেতু গড় জিজ্ঞেস করেছে তাই 16 সাথে আমি 3 যোগ করে দেবো। 16 সাথে 3 যোগ করলে গড়ে প্রতিটি সংখ্যা তখন 19 করে হয়ে যাবে। 6টি সংখ্যার প্রতিটি সংখ্যা গড়ে 19 করে হয়ে যাবে, অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এক ব্যক্তি ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে কোনো দ্রব্য বিক্রয় করে 19% লাভ করে, যদি কোনো ছাড় না দিত তার কত শতাংশ লাভ হতো। মনে রাখবে বিক্রয় মূল্য দুটো ক্ষেত্রে হয়, একটা হচ্ছে ধার্য মূল্যের উপর এবং আরেকটি হচ্ছে ক্রয় মূল্যের উপর। এবার কোশ্চেনে বলেছে ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে বিক্রি করছে, তার মানে ধার্য মূল্য গুণ 15% ছাড় মানে 100 থেকে 15 বিয়োগ মানে 85%, মানে হচ্ছে 85/100। এটা হচ্ছে একটা বিক্রয় মূল্য ধার্য মূল্যের উপর 15% ছাড়ে। আরেকটা বিক্রয় মূল্য বলেছে ক্রয় মূল্যের উপর 19% লাভে, তো ক্রয় মূল্য তো লিখেছি গুণ দিয়ে 19% লাভে মানে 100 সাথে 19 যোগ করবো মানে 119%, মানে 119/100। এই হচ্ছে আরেকটা বিক্রয় মূল্য। তো এটা হচ্ছে ধার্য মূল্যের উপর বিক্রয় মূল্য, আর এটা হচ্ছে ক্রয় মূল্যের উপর বিক্রয় মূল্য। দুটো বিক্রয় মূল্য কিন্তু সমান হয় সবসময়, তাই মাঝখানে সমান চিহ্ন দিলাম। ঠিক আছে, মাঝখানে সমান থাকে এবং এইদিকে এরকম গুণ থাকায় আমরা নিচ নিচ কাটতে পারবো, সেই হিসেবে 100 কাটলাম। ওপরও কাটতে পারবো, তো 85 17 দিয়ে কাটে, 17 5 85, 119 17 দিয়ে কাটলে 7 হয়, যেহেতু 17 সাথে 119। তাহলে এখন এই ধার্য মূল্য বাই ক্রয় মূল্য লিখলাম। মনে রাখবে ধার্য মূল্যের সাথে যত গুণ থাকবে, মানে যত গুণ থাকবে এটা কোনাকুনি লিখবো আমরা। কত গুণ আছে ধার্য মূল্যের সাথে? 5 গুণ আছে, তো 5টাকে কোনাকুনি লিখবো। একইভাবে ক্রয় মূল্যের সাথে যেটা গুণ থাকবে সেটাকেও কোনাকুনি লিখবো। তো ক্রয় মূল্যের সাথে 7 গুণ আছে, তো ক্রয় মূল্যের সাথে কোনাকুনি আমরা 7কে লিখলাম। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারলাম অনুপাতের দিক দিয়ে ধার্য মূল্য যদি 7 হয় তাহলে ক্রয় মূল্য হয়ে যাবে 5। ঠিক আছে, এবার কোশ্চেনে বলেছে যদি কোনো ছাড় না দিত তবে কত শতাংশ লাভ হতো। যদি কোনো ছাড় না দিত মানে হচ্ছে ধার্য মূল্যই যদি বিক্রয় মূল্য হতো, অর্থাৎ এক্ষেত্রে সেখানে মানে এখানে অনুপাতের দিক দিয়ে বিক্রয় মূল্য কত হয়ে যাবে? 7 হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ 5 টাকায় কিনে অনুপাতের দিক দিয়ে 5 টাকায় কিনে 7 টাকায় বিক্রি করলে লাভ হয়ে যাবে 7 থেকে 5 বিয়োগ করলে 2, কারণ আমরা জানি লাভের ক্ষেত্রে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য হয়। তো বিক্রয় মূল্য 7, ক্রয় মূল্য 5, 7 থেকে 5 বিয়োগ করলে 2। এবার জিজ্ঞেস করেছে কত শতাংশ লাভ, অর্থাৎ 100 টাকায় কত লাভ। তো সেক্ষেত্রে 5 টাকা কিনে এর উপর যদি 2 টাকা লাভ হয়, এটা অনুপাতের দিক দিয়েই হয়েছে, 5 টাকা কিনে এর উপর 2 টাকা লাভ। জিজ্ঞেস করছে কত শতাংশ লাভ, মানে 100 টাকায় কত লাভ। এর সাথে কি করবো? গুণ 100 করবো। অথবা তোমরা ফর্মুলা ইউজ করে করতে পারো। শতকরা লাভ বের করার ফর্মুলা লাভ বাই ক্রয় মূল্য গুণ 100। লাভ হচ্ছে 2, ক্রয় মূল্য হচ্ছে 5 গুণ 100। ঠিক আছে, কাটাকুটি করো, 5 20 100, 20 দুগুণে কত হচ্ছে? 40। 40% হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ 100 টাকায় 40 টাকা লাভ। তো এই 40 হচ্ছে অপশন বি, তো অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। কোনো সাংকেতিক ভাষায় 5 to 4 মানে লিপ ইজ গ্রিন, 351 মানে গ্রিন অ্যান্ড ব্লু এবং 438 মানে স্কাই ইজ ব্লু হয়, তাহলে লিপ অ্যান্ড ইজ কোন কোন সংখ্যা দ্বারা প্রকাশিত হয়? কোশ্চেনে প্রথমে বলেছে 5 to 4 মানে হচ্ছে লিফ ইজ গ্রিন, তারপরে 351 মানে বলেছে গ্রিন অ্যান্ড ব্লু, তারপরে বলেছে 438 মানে স্কাই ইজ ব্লু। এবার আমরা দেখতে পাচ্ছি ওপরে ইস আর এখানে নিচে ইস কমন যাচ্ছে, তাহলে ওপর একদম ওপরে এবং একদম নিচে সংখ্যার দিক দিয়ে কি কমন যাচ্ছে দেখব। দেখছি এখানেও 4 আছে, এখানেও 4 আছে, তাহলে সংখ্যার দিক দিয়ে 4 কমন যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি এই ইস মানেই হচ্ছে 4। আচ্ছা, এবার আমরা দেখতে পাচ্ছি প্রথম লাইনে গ্রিন আছে আর এখানে গ্রিন আছে, দ্বিতীয় লাইনে গ্রিন আছে, তাহলে প্রথম লাইন আর দ্বিতীয় লাইনে গ্রিন কমন যাচ্ছে। তাহলে প্রথম লাইনে এবং দ্বিতীয় লাইনে সংখ্যার দিক দিয়ে কি কমন যাচ্ছে আমরা দেখব। আমরা দেখতে পাচ্ছি প্রথম লাইনে 5 আছে, দ্বিতীয় লাইনেও 5 আছে, তাহলে সংখ্যার দিক দিয়ে 5 কমন যাচ্ছে। তাহলে গ্রিন মানে হচ্ছে এই 5। কোশ্চেনে আমাদের কি জানতে ছিল? লিপ ও ইজ কোন কোন সংখ্যার দ্বারা প্রকাশিত। ইজ আমরা জেনে গেছি কত? 4, তো লিপ কত হবে এটা আমাদের বের করতে হবে। তো প্রথম লাইনে লিপ ইজ গ্রিন ছিল, তো গ্রিন আমরা জেনে গেছি 5, মানে এই 5 জেনে গেছি, 5টাকে আমি কেটে দিলাম, এটা আমাদের জানা হয়ে গেছে। ইজ মানে আমরা জেনে গেছি 4, এটাকেও কেটে দিলাম, তাহলে বাকি পড়ে আছে কত? 2, তার মানে লিভ হয়ে যাবে এই 2, তো লিভ 2 আর ইজ হচ্ছে 4। এটা কোন অপশানে? এটা আছে অপশন সি, তো অপশন সি সঠিক উত্তর।
2610 টাকা এ বি ও সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এর 0.5 সমান বি এর 0.6 সমান সি এর 0.75 হয়, সি কত টাকা পাবে? আচ্ছা, এর 0.5 এখানে এর মানে হচ্ছে গুণ, এটাও তাই, বি এর 0.6 এর মানে গুণ দিয়েছি, দেখছি বি গুণ 0.6 লিখেছি, আর এখানে সি এর 0.75 এর মানে এখানে গুণ দিয়েছি। এবার দশমিক কাটানোর জন্য এখানে যদি দশমিকের পর দুটো ডিজিট আছে, তাই এখানে আমি একটা শূন্য দিয়ে এখানেও দশমিকের পর দুটো ডিজিট করে নিলাম, এখানেও দশমিকের পর একটা শূন্য দিয়ে, মানে এখানে 5-এর পর একটা শূন্য দিয়ে এখানেও দুটো ডিজিট করে নিলাম। এর ফলে এখানেও দেখো দশমিকের পর দুটো ডিজিট, এখানেও দশমিকের পর দুটো ডিজিট, এখানেও দশমিকের পর দুটো ডিজিট, তার ফলে সব ক্ষেত্রেই দশমিক 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 কেটে যাবে, মানে দশমিক আর থাকবে না। ঠিক আছে, এবার 50, 60 আর 75 আমি 5 দিয়ে কাটছি প্রথমে। 5 10-এ 50, 5 12 60, 5 15-তে 75। ঠিক আছে, কোশ্চেনে আমাদের জিজ্ঞেস করেছে সি কত টাকা পাবে 2610 টাকার মধ্যে। তো সেক্ষেত্রে এ বি ও সি এর অনুপাত আমাদের বের করতে হবে, এ ইস টু বি ইস টু সি অনুপাতটা বের করতে হবে। তো এর সাথে যত গুণ আছে, কত গুণ আছে? 10 গুণ আছে। যত গুণ থাকবে এটাকে আমরা 1/10 লিখব, মানে 10-এর অনন্যক 1/10। 12 গুণ আছে, 12কে আমরা লিখবো 1/12, আর সি এর সাথে এই যে 15 গুণ আছে এটাকে লিখবো 1/15। ঠিক আছে, এবার নিচে এই যে 10, 12 আর 15 আছে, এদের লসাগু করবো আমরা। যদি লসাগু যেটা হবে সেটা দিয়ে আমরা প্রত্যেককে আলাদা আলাদা করে গুণ করব, তাহলে আমরা পূর্ণ সংখ্যার অনুপাতে পেয়ে যাবো, কারণ এটা ভগ্নাংশের অনুপাতে এখন আছে। তো লসাগু 60 হবে, তোমরা করে নেবে রাফে, দেখবে 60 আসবে। তো এই 1/10-এর সাথে লসাগু 60 আমরা গুণ করব, 1/12-র সাথেও লসাগু 60 আমরা গুণ করব, 1/15-র সাথেও লসাগু 60 আমরা গুণ করব। এবার কাটাকুটি করে দেখো 10 6 60, এখানে দেখো 12 5 60, এখানে দেখো 15 4 60, তাহলে দেখো পূর্ণ সংখ্যার অনুপাতে চলে এলো 6:5:4। ঠিক আছে, এবার জিজ্ঞেস করেছে সি কত টাকা পাবে। তো সি বলতে একদম শেষেরটা হচ্ছে সি, সি অনুপাতে কত হচ্ছে 4। টোটাল কত এবিসি মিলিয়ে? 6 আর 5 11, 11 আর 4 15, 15-এর মধ্যে 4 পাচ্ছে হচ্ছে সি, কিন্তু সঠিকভাবে জিজ্ঞেস করেছে 2610 টাকার মধ্যে সি কত টাকা পাবে, তাই এর সাথে কি করবো? 2610 গুণ করে দেবো। এবার আমরা এখানে কাটাকুটি করব। তো প্রথমে 5 দিয়ে কাটছি, 5 3-এ 15, এটাকে 5 দিয়ে কাটলে 522 হচ্ছে। 3 দিয়ে যদি এটা কাটি 174 হচ্ছে। 174-এর সাথে আমি 4 গুণ করি, 696 টাকা। অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, অর্থাৎ সি 696 টাকা পাবে। তোমরা কমেন্ট করে জানাবে এ কত টাকা পাবে। এই কোশ্চেনটি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2012-এর পরীক্ষার প্রশ্নপত্র থেকে নেওয়া। তো কোশ্চেনটিতে বলা হয়েছে নিচের কোন সংখ্যাটি মৌলিক নয়। প্রথমে আমরা জেনে নেব মৌলিক সংখ্যা কোনগুলোকে বলে। মৌলিক সংখ্যা সেই সংখ্যাগুলোকেই বলে যেই সংখ্যাগুলো এক এবং সেই সংখ্যা দ্বারা বিভাজ্য। তো এখানে 4টি অপশনের মধ্যে 3টে সংখ্যা মৌলিক আছে, একটা সংখ্যা মৌলিক নয়। তো আমরা দেখব কোন কোন সংখ্যা মৌলিক। ঠিক আছে, তো অপশন এতে হচ্ছে 31। তো 31 হচ্ছে 1 এবং 31 দ্বারাই বিভাজ্য, আর অন্য কোনো সংখ্যা দিয়ে কিন্তু 31 যাবে না, শুধুমাত্র 31-কে 31 হয়, আর অন্য কোনোভাবে হয় না। অপশন বিতেও যদি আমি দেখি 1 এবং 61 দ্বারাই কিন্তু হবে, অর্থাৎ 61-কে 61, আর কোনো অন্য কোনোভাবে কিন্তু 61 আসবে না। 71-এর ক্ষেত্রেও তাই, 1 গুণ 71। ঠিক আছে, অন্য কোনোভাবে 71 আসবে না। 91 একমাত্র 1 গুণ 91 তো হচ্ছে, কিন্তু অন্য কোনোভাবে হচ্ছে 7 13 91। আমি কি বলেছি? মৌলিক সংখ্যা হচ্ছে 1 এবং সেই সংখ্যা দ্বারা যদি বিভাজ্য তাহলে সেটা হচ্ছে মৌলিক, কিন্তু এখানে 91 দেখছি 7 দিয়ে যাচ্ছে আবার 13 দিয়ে যাচ্ছে, সেই জন্য এটা কিন্তু মৌলিক সংখ্যা নয়। অপশন ডি কারেক্ট অ্যান্সার হবে। 3টি চেয়ার ও 2টি টেবিলের মোট মূল্য 2900 টাকা, 4টি চেয়ার ও 3টি টেবিলের মোট মূল্য 4200 টাকা, তাহলে একটি চেয়ার ও একটি টেবিলের মোট মূল্য কত টাকা? আমি ধরে নিলাম একটি চেয়ারের মূল্য হচ্ছে সি টাকা এবং একটি টেবিলের মূল্য আমি ধরে নিলাম টি টাকা। তাহলে কোশ্চেন এখানে বলেছে 4টি চেয়ার ও 3টি টেবিলের মোট মূল্য, মানে চেয়ার তো সি ধরেছিলাম, মানে 4টি চেয়ার মানে 4C আর 3টি টেবিল মানে 3T, তাহলে 4C প্লাস 3T সমান বলেছে 4200 টাকা। একইভাবে কোশ্চেনে প্রথমে বলেছি 3টি চেয়ার ও 2টি টেবিলের মোট মূল্য মানে 3C প্লাস 2T সমান বলেছে 2900 টাকা, তাই সমান দিয়ে এই 2900 টাকা লিখলাম। এবার যেহেতু কোশ্চেনে একটি চেয়ার ও একটি টেবিলের মোট মূল্য কত টাকা জানতে চেয়েছে, তো আমি দেখলাম এখানে 4টে চেয়ার থেকে 3টে চেয়ার বিয়োগ করলে একটা চেয়ার হয়, এবং 3টে টেবিল থেকে 2টো টেবিল বিয়োগ করলে একটা টেবিল হয়। তো উপর নিচ বিয়োগ করে পাচ্ছি, তাই এদিকেও আমরা উপর নিচ বিয়োগ করব। তো সেক্ষেত্রে 4200 থেকে 2900 বিয়োগ করলে 1300 টাকা হচ্ছে। অপশন বি 1300 টাকা সঠিক উত্তর। এই কোশ্চেনটি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল পরীক্ষা 2012-এর পরীক্ষার প্রশ্নপত্র থেকে নেওয়া। তো কোশ্চেনটিতে বলা হয়েছে কোনো সমকোণী ত্রিভুজের একটি কোণ 40 ডিগ্রি হলে অপর একটি কোণের মান কত হবে। তো আমরা তো জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটি কোণ সবসময় সমকোণ হয়। একটি কোণ সমকোণ মানে সমকোণ বলতে আমরা বুঝি 90 ডিগ্রি, তাহলে একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি, আর একটা কোণ এখানে 40 ডিগ্রি বলে দিয়েছে, বাকি যে কোণটা থাকছে সেই কোণটার মান জিজ্ঞেস করছে।
তো আমরা জানি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে তিনটি কোণের যোগফল সবসময় 180 ডিগ্রি হয়, তাই তো। তো এই 180 ডিগ্রির মধ্যে দুটো কোণের আমাদের এখানে আমরা এখানে বুঝতে পারছি একটা কোণ তো 90 ডিগ্রি হচ্ছে, আর একটা কোণ এখানে কোশ্চেনে বলে দিয়েছে। তাই এই দুটো কোণ যোগ করলে কত হচ্ছে, 90 আর 40 যোগ করলে 130 ডিগ্রি হচ্ছে। তাহলে বাকি কোণটা কত হবে, 180 থেকে এই দুটি কোণের যোগফল 130 যদি আমি মাইনাস করে দিই তাহলে কত হচ্ছে 50 ডিগ্রি, অর্থাৎ বাকি যে কোণটা থাকবে সেটা 50 ডিগ্রি হবে। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। যদি √6 গুণ √15 সমান x√10 হয় তবে এই x সমান কত, চারটি অপশন দেওয়া আছে, কোনটা সঠিক উত্তর আমরা দেখব। তো আমাদের এই x এর মান বের করতে দিয়েছে, তো এই x√10 আমি এখানে লিখলাম সমান দিয়ে, এখানে দেখো রুটের মধ্যে 6 আছে আর এখানে রুটের মধ্যে 15 আছে, গুণ করলে হয়ে যাবে 15 6 গুণ করলে 90 হবে এবং রুটটা থাকবে, ঠিক আছে। একটা রুটের মধ্যে 15 6 গুণ করলে 90 হলো। এবার এই x সমান √90 বাই x এর সাথে কত গুণ আছে, √10 আছে, তো এটা আমরা নিচে লিখতে পারি। পরের লাইনে আমরা দেখতে পাচ্ছি 90 এর মধ্যেও রুট আছে, 10 এর মধ্যেও রুট আছে, তো আমরা দুটো রুট না লিখে একটা রুটের মধ্যে 90/10 লিখতে পারি। কাটাকুটি করলে দেখো 10 9 90, তাহলে x সমান আমি একটু পরিষ্কার করে লিখি, x সমান √9 হচ্ছে, অর্থাৎ 9 এর বর্গমূল কত জানি আমরা, 3 জানি, তো 3 হয়ে যাবে সঠিক উত্তর, অপশন এ রাইট অ্যান্সার। a + 2b = 5, a² + 4b² = 13 হলে ab সমান কত। তো কোশ্চেন আমাদের বলেছে a + 2b = 5 বলেছে, তাই তো। এবার 5 কত কত যোগ করলে হয় আমরা জানি, সেটা আমরা জানি 1 এর সাথে 4 যোগ করলে 5 হয়, আর 2 এর সাথে 3 যোগ করলে বা 3 এর সাথে 2 যোগ করলে 5 হয়। 3 এর সাথে 2 যোগ করে যদি 5 হয় তার মানে a মানে আমরা 3 ধরতে পারি এখানে, আর b কে এখানে 1 লিখতে পারি আমরা, তাই তো। দেখো 3 + 2 1 মানে 2, 3 আর 2 যোগ করলে 5, এখানে 2b মানে 2 গুণ 1, b কে আমরা 1 ধরেছি। তাহলে আমরা বুঝতে পারলাম যে a মানে 3 আর b মানে হচ্ছে 1। এবার কোশ্চেনে বলেছে a² + 4b² = 13 হলে ab সমান কত। তো ab মানে a গুণ b মানে 3 গুণ 1, তো 3 এর সাথে 1 গুণ করলে 3, অপশন ডি কারেক্ট অ্যান্সার। তবুও তোমরা যদি আরও শিওর হতে যাও যে a সমান 3 এবং b সমান 1 হবে কিনা, সেক্ষেত্রে তোমরা এর জায়গায় 3 বসাও আর এখানে b এর জায়গায় 1 বসাও। এর জায়গায় 3 বসালে 3² মানে 3 3 গুণ করলে 9, আর b মানে তো 1 1² মানে 1 1 1, তার সাথে 4 গুণ করলে 4, তো 9 এর সাথে 4 যোগ করলে 13, কোশ্চেনের সাথে মিলছে। তাহলে আমরা ভালো করে বুঝতে পারলাম যে a সমান 3 এবং b সমান 1 হবে, সেক্ষেত্রে ab বার করতে দিয়েছে, ab মানে a গুণ b মানে 3 গুণ 1 মানে অপশন ডি 3 হয়ে যাবে সঠিক উত্তর। এই অঙ্কটি আমরা ফর্মুলা ইউজ করে কিন্তু করতে পারবো, কিন্তু এইভাবে করলে আমরা তাড়াতাড়ি করতে পারবো। একটি আয়তক্ষেত্রের প্রস্থ 5 সেমি এবং কর্ণ 13 সেমি হলে আয়তক্ষেত্রটির পরিসীমা কত হবে। এবার আয়তক্ষেত্রের পরিসীমা বের করার ফর্মুলা আমরা জানি 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, কিন্তু প্রস্থ তো কোশ্চেন আমাদের বলে দিয়েছে 5 সেমি, দৈর্ঘ্যটা তো কোশ্চেনে বলে দেয়নি, তাই দৈর্ঘ্য যতক্ষণ না বের করতে পারবো ততক্ষণ আমি পরিসীমা বের করতে পারবো না, ঠিক আছে। তো দৈর্ঘ্য বের করার জন্য এই যে এখানে আয়তক্ষেত্রের কর্ণ 13 সেমি দিয়েছে, এর সাহায্যে আমরা দৈর্ঘ্যটা বের করতে পারবো। তো কিভাবে, তার জন্য আয়তক্ষেত্রের এই কর্ণ বের করার ফর্মুলা আমরা জানি √ দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্থ স্কোয়ার, ঠিক আছে। এবার দৈর্ঘ্যটা আমাদের কোশ্চেনে বলে দেওয়া নেই, তাই দৈর্ঘ্যটাকে আমি x ধরে দিলাম, মানে x² যোগ প্রস্থ কোশ্চেনে 5 বলে দিয়েছে, তো প্রস্থের জায়গায় যদি আমি 5 বসাই, 5² মানে 5 5 25 আমি লিখে দিলাম। তাহলে আয়তক্ষেত্রের কর্ণ ফর্মুলা অনুযায়ী করলে এইটা হচ্ছে, যেটা কোশ্চেনে সঠিকভাবে আয়তক্ষেত্রের কর্ণ বলেছে 13 সেমি, তাই সমান দিয়ে আমি 13 লিখলাম। এবার মনে রাখবে এইখানে যে রুট আছে, রুট তুলতে হলে স্কোয়ার করতে হয়, স্কোয়ার করলেই পরের লাইনে রুটটা আর থাকবে না, কিন্তু একদিকে আমি যদি স্কোয়ার করি তাহলে আমাকে দুই দিকে স্কোয়ার করতে হবে, তবেই আমি স্কোয়ার করতে পারবো, এরকম, ঠিক আছে। তো স্কোয়ার করার ফলে রুটটা উঠে গেল, তাহলে ভেতরে কি থাকবে, x² + 25 সমান এখানে 13² মানে 13 13 গুণ করলে আমরা জানি 169 হয়। তাহলে x² সমান 169 তো থাকছে, 25 + 25 যখন সমান চিহ্ন ডান দিকে যাবে মাইনাস হয়ে যাবে, তো সেক্ষেত্রে 169 থেকে 25 বিয়োগ করলে 144। তাহলে x² সমান যদি 144 হয়, x সমান কি হবে, 144 এর বর্গমূল। 144 এর বর্গমূল কত আমরা জানি 12, যেহেতু 12 12 গুণ করলে 144, ঠিক আছে। তাহলে x সমান 12 পেয়ে গেলাম, মানে আমরা দৈর্ঘ্যকে x ধরেছিলাম, অর্থাৎ সেই দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম 12 সেমি। এখন আমাদের কোশ্চেনে পরিসীমা বের করতে দিয়েছে, পরিসীমা বের করার ফর্মুলা আমি আগেই বলে দিয়েছি 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো দৈর্ঘ্যটা আমরা এখন 12 জেনে গেছি, তো 12টা এখানে বসিয়ে দেবো, দৈর্ঘ্যের জায়গায় আমি 12 বসিয়ে দিলাম, যোগ প্রস্থ এটা কোশ্চেনে বলে দেওয়া ছিল 5, তাহলে 2 গুণ 12 সাথে 5 যোগ করলে 17, 17 দুগুণে গুণ করলে 34, 34 সেমি হয়ে যাবে আয়তক্ষেত্রটির পরিসীমা, অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। যদি x সমান 10, y সমান -5 এবং z সমান 5 হয় তবে x - y - z সমান কত হবে। দেখো কোশ্চেনে x সমান 10 বলেছে, তাই x এর জায়গায় আমি 10 লিখবো, তারপরে মাইনাস চিহ্ন আছে মাইনাস দিলাম, y মানে কত বলেছে -5, তো y এর জায়গায় লিখবো -5 লিখলাম, তারপরে -z আছে মাইনাস লিখলাম, z মানে কত বলেছে 5, তো 5 লিখলাম,
এবার এই 10 যেরকম আছে লিখলাম, মাইনাসে মাইনাসে কত প্লাস হয়, এখানে 5 লিখলাম, তারপরে -5 লিখলাম, এখানে +5 -5 কেটে যায়, তাহলে থাকছে কত 10। তো 10 হয়ে যাবে সঠিক উত্তর, অপশান এ রাইট অ্যান্সার।